মাই ডিয়ার স্টুডেন্টস, আমি রাজ্জাক স্যার তোমাদের সবাইকে জানাই ছায়া স্মার্ট ক্লাসে স্বাগত। আজকের আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। এবং এই অধ্যায়ের প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে সেটা হলো বায়ুমণ্ডলের গঠন, এবং সেই সাথে আলোচনা করব পরিচলন স্রোত এবং ঝড় সম্পর্কে। এই বিষয়বস্তুটা অত্যন্ত সুন্দরভাবে বোঝানো আছে ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইয়ের প্রথম অধ্যায়ে, এবং সেই সাথে এর গুরুত্বপূর্ণ ও উন্নত মানের প্রশ্নোত্তর সাজিয়ে দেওয়া আছে ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক বইয়ের প্রথম অধ্যায়ে। তারপরেও এই অংশটা আরও তোমাদের কাছে ইন্টারেস্টিং ও সহজ করে তুলব আমি এই ছায়া স্মার্ট ক্লাসে। তাহলে চলে আসি সরাসরি বিষয়বস্তুতে। আচ্ছা, এই ছবিতে কি দেখতে পাচ্ছ? একটি লোক যে ডালে বসে আছে সেই ডালের গোড়া থেকে কাটছে। তার মানে এর ফলটা কী হতে পারে আমরা সবাই জানি, লোকটি পড়ে যাবে, আহত হতে পারে, অর্থাৎ ক্ষতিটা তার নিজেরই হবে। এবারে যদি আমি প্রশ্ন করি লোকটি বুদ্ধিমান না বোকা, আমরা সবাই জানি লোকটা ভীষণ বোকা। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, অর্থাৎ আমরা এর থেকেও কিন্তু বেশি বোকামি করছি। তার কারণ আমরা যে পরিবেশে বাস করি, যে পরিবেশে বেঁচে আছি, আমরা সেই পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করছি। তার কুফল বা তার জন্য দুর্ভোগ তো আমাদেরকেই পোহাতে হবে। তো এই চ্যাপ্টারে আমরা শুরুতে জানব আমাদের পরিবেশে কি কি আছে। প্রথমে বলে রাখি পরিবেশ কাকে বলে, যেটা তোমরা সবাই জানো। আমাদের আশেপাশে জীবজন্তু, পশু পাখি, গাছপালা, এমনকি মাটি, জল, বায়ু, আলো, অর্থাৎ সমস্ত জড় এবং জীব উপাদান যা কিছু আমাদের চারপাশে আছে সব কিছু নিয়েই এই পরিবেশ। আমরা সেই পরিবেশের একটা অংশ। এখন যদি আমাদের দ্বারা পরিবেশের কোনো ক্ষতিগ্রস্ত হয় তার কুফল বা দুর্ভোগ কিন্তু আমাদের পোহাতে হবে। তাই আমাদের সকলকে সচেতন হওয়া উচিত, পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া উচিত, যাতে আমরা জানতে পারি আমাদের পরিবেশে কি কি আছে, তাদের ক্রিয়াকলাপ কী, আমাদের দ্বারা কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সাথে জানতে হবে আমাদের দ্বারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। আর যদি সেই রকম আমরা বিবেচক হয়ে যাই তাহলে আমরা নিশ্চয়ই পথ খুঁজে নেব কীভাবে এর প্রতিকার করা যায়। হ্যাঁ, এই বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের যুগে, আর এটা নিয়েই আমাদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, তাতে এই বিষয়বস্তু আছে। এবং এই বিষয়বস্তুতে শুরুতে আমাকে জানতে হবে বায়ুমণ্ডল সম্পর্কে। দৃশ্যটা কী দেখতে পাচ্ছ? একটা সমুদ্রের নিচে কিছু সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ আছে। এখানে এই ধরনের বিষয়গুলো আমরা অ্যানিম্যাল প্ল্যানেট বা ন্যাশনাল জিওগ্রাফি এরকম চ্যানেলে দেখে থাকি যে সমুদ্রের কত গভীরে, জলের কত গভীরে কত প্রাণী, কত উদ্ভিদ আছে। আমরা অর্থাৎ মানুষ, আমাদের চারপাশে কত প্রাণী, কত উদ্ভিদ, এরাও কিন্তু একটা সমুদ্রে ডুবে আছে। তবে সেই সমুদ্রটা জলের সমুদ্র নয়, সেটা বায়ুর সমুদ্র, আর একেই বলা হয় বায়ুমণ্ডল। আসলে পৃথিবীকে ঘিরে রয়েছে একটা গ্যাসীয় আবরণ। এই যে গ্যাসীয় আবরণটা পৃথিবীর চারপাশে ঘিরে রয়েছে একে বলা হয় বায়ুমণ্ডল। আমাদের এই বায়ুমণ্ডল সম্পর্কে শুরুতে একটু ভালোভাবে জানতে হবে। তো এই বায়ুমণ্ডল সম্পর্কে কয়েকটা তথ্য আমি বলবো। প্রথম প্রশ্ন যে এই বায়ুমণ্ডল কত দূর পর্যন্ত আছে। মোটামুটি একটা জিনিস বলি, যত উপরে উঠবে বায়ুর ঘনত্ব তত কমতে থাকে, এবং আমরা 1600 কিলোমিটার, মানে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বায়ুর অস্তিত্ব আমরা পাই। তারপরে এত পাতলা হয়ে যায়, অস্তিত্ব বোঝাই যায় না। তাহলে বায়ুমণ্ডলটা কত দূর আছে বললাম? ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত আছে। এই বায়ুমণ্ডলে উপাদান কি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, এছাড়া আর্গন, হিলিয়াম, হাইড্রোজেন, এরকম কিছু গ্যাস আছে। এছাড়া আমরা ধূলিকণাও আছে। তাহলে বায়ুমণ্ডলে এরকম বেশ কিছু গ্যাসীয় উপাদান একসাথে মিশ্রণ আকারে আছে। এই ভর কত জানো? আমরা তো মনে করি বায়ু তো খুবই হালকা জিনিস, কিন্তু পৃথিবীকে ঘিরে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই যে গ্যাসীয় আবরণ, এর ভর কিন্তু কম নয়। 5.5 ইন্টু 10⁻15 টন। যদি আমরা কেজিতে প্রকাশ করি
5.5 ইন্টু 10⁻18 কেজি, অর্থাৎ বুঝতে পারছো 19 অঙ্কের সংখ্যা, কত বিশাল সংখ্যা, এত কেজি আমাদের চারপাশে ঘিরে রয়েছে এই গ্যাসীয় আবরণ, এই বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল আমাদের পৃথিবীর উপর যে উষ্ণতাটা আছে সেটা নিয়ন্ত্রণ করছে, এবং সূর্য থেকে, মহাকাশ থেকে যেসব ক্ষতিকারক রশ্মি, যেমন অতিবেগুনি রশ্মি, এদেরকে আসতে বাধা দিচ্ছে, মানে এদের ক্ষতিকারক প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করছে। এবারে আমরা এই যে বায়ুমণ্ডলটা বলছি, এখানে কিন্তু আমরা যদি ধীরে ধীরে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠি, তাহলে কিন্তু যত উপরে উঠব তত বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করব। উচ্চতা পরিবর্তনের সাথে আমরা দেখব ঘনত্বের পরিবর্তন হচ্ছে, সেখানে উষ্ণতার পরিবর্তন হচ্ছে, চাপের পরিবর্তন হচ্ছে। এই যে বিভিন্ন তারতম্য লক্ষ্য করা যায়, এই তারতম্যতার কারণে আমরা বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করতে পারি। সেগুলো এখানে দেওয়া হয়েছে। সবচেয়ে যে নিচের স্তরটা রয়েছে তার নাম ট্রপোস্ফিয়ার, এবং তারপরে দ্বিতীয় স্তরটা স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরেই আছে মেসোস্ফিয়ার, তারপরে আছে থার্মোস্ফিয়ার, এবং সবশেষে সবচেয়ে বাইরের যে স্তরটা রয়েছে সেটা হলো এক্সোস্ফিয়ার। এগুলো নিয়ে আমরা ডিটেলসে একটু পরেই আলোচনা করব। তার আগে একটা জিনিস বলে রাখি, এই যে স্তরগুলোর কথা বললাম তার মধ্যে প্রথম যে 3টে স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, এই 3টে স্তরে উপাদান গ্যাসগুলোর অনুপাত মোটামুটি সব জায়গায় একই থাকে। তাই এই 3টে স্তর একসাথে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। আর এই 3টে স্তরের বাইরে থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার, এই দুটো স্তরে এক এক অংশে উপাদানগুলোর অনুপাত এক এক রকম। এই কারণে এই দুটো স্তরকে একসাথে বলা হয় বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। এবারে আমরা আসবো প্রত্যেকটা স্তর, অর্থাৎ এই যে 5টা ভাগ বললাম তাদেরকে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আসবো ট্রপোস্ফিয়ার সম্পর্কে। অলরেডি বলেছি আমাদের বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটাই হলো এই ট্রপোস্ফিয়ার, যে স্তরে আমরা বসবাস করি। কত দূর পর্যন্ত আছে? মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার পর্যন্ত এই স্তরের বিস্তার, এবং এই স্তর মধ্যে বায়ুর ঘনত্বটা অত্যাধিক বেশি। মানে বায়ুমণ্ডলের যে টোটাল ভর, একটু আগে বলেছিলাম 5.5 ইন্টু 10⁻18 কিলোগ্রাম, টোটাল ভরের 75% ভর রয়েছে শুধুমাত্র এই ট্রপোস্ফিয়ারেই। ভাবো, যেখানে 1600 কিলোমিটার বিস্তার বললাম, সেখানে টোটাল যে বায়ু আছে তার 4 ভাগের 3 ভাগ বায়ু রয়েছে এই মাত্র 12 কিলোমিটারের মধ্যে। তাহলে বুঝতেই পারছো এই ট্রপোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব অন্যান্য সমস্ত স্তরের তুলনায় কত বেশি হতে পারে। এই কারণেই ট্রপোস্ফিয়ারের আরেক নাম ঘনমণ্ডল। আমরা এখানে ট্রপোস্ফিয়ারের বেশ কিছু বৈশিষ্ট্য, মোটামুটি 7টা বৈশিষ্ট্য তৈরি করলে এই ট্রপোস্ফিয়ার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে প্রথম যেটা বলেছি মনে করে দিই, বিস্তার ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 12 কিলোমিটার পর্যন্ত আছে। দ্বিতীয় যেটা বললাম যে এই স্তরের ঘনত্ব অন্যান্য সমস্ত স্তরের তুলনায় অনেক বেশি, এবং এখানে বায়ুমণ্ডলের মোট ভরের 4 ভাগের 3 ভাগ মানে 75% আছে, যে কারণে এর আরেকটা নাম ঘনমণ্ডল। এই স্তরেই বৃষ্টিপাত হয়, মেঘ গঠন হয়, এবং বজ্রপাত মানে প্রাকৃতিক দুর্যোগে যেসবগুলো আমরা জানি সবগুলোই এই স্তরে হয়। প্রাকৃতিক দুর্যোগকে আমরা প্রকৃতির রাগ হিসেবে ভাবতে পারি। রাগের আরেকটা কথা হলো ক্ষুব্ধ। এই কারণে এই ট্রপোস্ফিয়ারের আরও একটা নাম আছে, সেটা হলো ক্ষুব্ধমণ্ডল। তাহলে প্রশ্নটা হলো ট্রপোস্ফিয়ারকেই ক্ষুব্ধমণ্ডল বলে কেন? তার কারণ এই ট্রপোস্ফিয়ারেই মেঘ সৃষ্টি হয়, বৃষ্টি হয়, বজ্রপাত হয়, ঝড় ঝাপটা সব কিছু, মানে যত প্রাকৃতিক দুর্যোগ এই স্তরেই ঘটে। এরপরে মাথায় রাখতে হবে এই স্তরের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা কি, উষ্ণতার নিয়ন্ত্রণ করা আর জলচক্র নিয়ন্ত্রণ। উষ্ণতা নিয়ন্ত্রণ ব্যাপারটা বলি, সেটা একটু পরে বলছি, আগে জলচক্র নিয়ন্ত্রণ বলি। জল থেকে বাষ্প, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি হয়ে আবার জল, এই যে চক্রটা এটা ট্রপোস্ফিয়ারেই ঘটে থাকে। তার মানে জলচক্র নিয়ন্ত্রণ করে কিন্তু ট্রপোস্ফিয়ার স্তর। এবার আমি উষ্ণতার কথা বলি। উচ্চতার সাথে উষ্ণতার একটা পরিবর্তন ঘটে, মানে তুমি যত উপরে উঠবে উষ্ণতা দেখবে কমতে থাকবে। তার মানে কি বললাম, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমতে থাকে। এটা একটা নির্দিষ্ট হারে কমতে থাকে। মোটামুটি প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি যদি 2 কিলোমিটার উঠে যাও এখান থেকে, তাহলে 6.5 ইন্টু 2 মানে প্রায় 13 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে যাবে। এভাবে
ট্রপোস্ফিয়ারের স্তরে যত উপরে উঠবে ততই উষ্ণতা কমতে থাকে। আমাদের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরের গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমরা যদি ট্রপোস্ফিয়ারে এরকম যত উপরে উঠতে থাকি উষ্ণতা কমতে থাকে, এবং একেবারে ট্রপোস্ফিয়ারের শেষ সীমানা যেটা বলবো সেখানে উষ্ণতা হয়ে যায় প্রায় -56 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে আমরা বলবো একটা কথা, ইম্পর্টেন্ট কথা, সেটা হলো এই ট্রপোস্ফিয়ারের যেখানে শেষ হচ্ছে আর স্ট্র্যাটোস্ফিয়ারের যেখানে শুরু হচ্ছে, এই যে সংযোগস্থলে বেশ কিছুটা অঞ্চল আছে যেখানে উচ্চতার পরিবর্তনে উষ্ণতার কোনো রূপ পরিবর্তন হয় না, একে বলা হয় ট্রপোপজ। তাহলে ট্রপোপজ কি? ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থল যেখানে উচ্চতার পরিবর্তনে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, এখানে এই অঞ্চল জুড়ে উষ্ণতা থাকে -56 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা একটু আগেই আমি বলেছিলাম উষ্ণতা কমতে কমতে ট্রপোস্ফিয়ারের শেষ সীমানায় উষ্ণতা -56 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তোমরা জানলে ট্রপোস্ফিয়ার সম্পর্কে, যে স্তরে আমরা বাস করি সেই স্তর সম্পর্কে জানলে। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তরটার নাম আমরা বলেইছিলাম স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা ট্রপোস্ফিয়ারের পর থেকেই শুরু হচ্ছে এবং মোটামুটি 45 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার। এখানেও আমরা কয়েকটা মোটামুটি 8টা তথ্য ভালো করে তৈরি করলে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। কি কি জানবো আমরা? প্রথমে জানবো বিস্তার। বিস্তার তো আগেই বলেছি ট্রপোস্ফিয়ারের পর থেকে শুরু হবে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের এই বিস্তারটা ভূপৃষ্ঠের সাপেক্ষে 45 কিলোমিটার পর্যন্ত থাকবে। দ্বিতীয়ত, এখানে কিন্তু একটু আগেই যে কথাটা বলেছিলাম যে ট্রপোস্ফিয়ারে মেঘ সৃষ্টি হয়, বৃষ্টি হয়, বজ্রপাত হয়, বায়ুপ্রবাহ এবং ঝড় ঝাপটা, না, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে এগুলো কোনোটাই হয় না। এখানে বায়ু একেবারে শান্ত, এখানে কোনো পরিচলন স্রোত নেই, বায়ুপ্রবাহ ঝড় ঝাপটা কিছুই নেই, তাই এই স্তরের অপর নাম শান্তমণ্ডল। অক্সিজেন এই স্তরের কথা বলি, এই স্তরে অক্সিজেন খুবই সামান্য থাকে, প্রায় নেই বললেই চলে। সেই কারণে এই স্তরে গিয়ে আমরা কেউ শ্বাস প্রশ্বাস চালাতে পারবো না। জেট প্লেনগুলো এই স্তরেই চলে। তোমরা লক্ষ্য করবে আকাশে প্রায় মাঝে মাঝে একটা প্লেন যাচ্ছে, পিছনে একটা সাদা ধোঁয়ার রেখা, এগুলো জেট প্লেন। আর ওই জেট প্লেনগুলো চলে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। উচ্চতার সাথে উষ্ণতার পরিবর্তন, উচ্চতা যখন বাড়ে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতাও বাড়ে। তাহলে একটু খেয়াল করতে হবে, একটু আগেই আমরা ট্রপোস্ফিয়ারে বলেছি উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায়, উষ্ণতা কমে যায়, আর এখানে উল্টো কথা বলছি, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। তো আমরা দেখেছিলাম স্ট্র্যাটোস্ফিয়ারে একেবারে নিচের যেটা সংযোগস্থল বলেছিলাম একটু আগে, সেখানে উষ্ণতা কত ছিল? -56 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেই -56 ডিগ্রি থেকে যত উপরে উঠবে তত উষ্ণতা বাড়তে থাকে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের একবারে শেষের সীমানায় সেখানে আমরা দেখব উষ্ণতা বেড়ে হয়ে গেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখলাম কি, স্ট্র্যাটোস্ফিয়ারের শুরুতে -56 ডিগ্রি সেন্টিগ্রেড, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বাড়তে থাকে এবং শেষে গিয়ে উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। উচ্চতার সাথে চাপের পরিবর্তন, উচ্চতা বৃদ্ধিতে চাপ হ্রাস পায়। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, সব স্তরে এই নিয়মটা কিন্তু প্রযোজ্য যে উচ্চতা বাড়লেই চাপ কিন্তু হ্রাস পাবে, মানে বায়ুমণ্ডলে তুমি যত উপরে উঠবে চাপ কমবেই, এটা সাধারণ নিয়ম। এবারে আসি একটা বিশেষ গ্যাস, সেটার নাম ওজোন গ্যাস, যেটা অক্সিজেনেরই একটা রূপভেদ, O3। আমরা ওটা এরকম O3, অক্সিজেনেরই একটা রূপভেদ। তো এই ওজোন গ্যাসের 90%, বায়ুমণ্ডলে যত ওজোন গ্যাস আছে তার 90% আছে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মোটামুটি 16 থেকে 30 কিলোমিটারের মধ্যে, যাকে বলা হয় ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডল। এই স্তর সম্পর্কে পরের ভিডিওতে ডিটেলস আলোচনা করব, এর অনেক গুরুত্ব আছে। সে যা হোক, আমরা যাচ্ছি পরের পয়েন্টে, স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমানা, যেটা স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের সংযোগস্থল, একে বলা হয় স্ট্র্যাটোপজ। তো এখানেও একই গল্প, যেমনটি একটু আগে আমরা ট্রপোপজে বলেছিলাম এর উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, স্ট্র্যাটোপজে একই কথা, উচ্চতা পরিবর্তনে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এখানে ওই অঞ্চল জুড়ে একটাই উষ্ণতা, মোটামুটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমাদের পয়েন্টগুলো এখানে পেলাম। বিস্তার হলো
12 থেকে মোটামুটি 45 কিলোমিটার। শান্তমণ্ডল কেন বলেছিলাম ওজোন গ্যাস প্রায় নেই, এই অক্সিজেন গ্যাস প্রায় নেই, যে কারণে শ্বাস প্রশ্বাস চালাতে পারবো না। জেট প্লেন চলে এই স্তরে, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বাড়তে থাকে, উচ্চতা বৃদ্ধির সাথে চাপ কমতে থাকে। ওজোন গ্যাস প্রায় 90% আছে 16 থেকে 30 কিলোমিটার মধ্যে, যেটাকে ওজোনোস্ফিয়ার বলা হয়। আর এর শেষ সীমানা যেটা কিনা স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের সংযোগস্থল, যাকে আমরা বলছি স্ট্র্যাটোপজ। তো এই হলো আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের গল্প। আমরা চলে যাব এবারে পরের স্তরে, তৃতীয় স্তর মেসোস্ফিয়ার। এই স্তরটা আমরা দেখতে পাচ্ছি স্ট্র্যাটোস্ফিয়ারের পরেই আছে। কত দূর পর্যন্ত আছে? আমরা একটু আগে বলেছিলাম যে স্ট্র্যাটোস্ফিয়ার মোটামুটি 45 কিলোমিটার পর্যন্ত আছে। এই 45 থেকে শুরু করে মোটামুটি আমাদের 85 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠের সাপেক্ষে 85 কিলোমিটার পর্যন্ত যেতে হবে। তাহলে এই যে বিস্তার, এটাই হলো মেসোস্ফিয়ার স্তরের বিস্তার। এখানে উপাদান কি কি থাকে? এখানে উপাদান হিসেবে থাকে অক্সিজেন গ্যাস থাকে, নাইট্রোজেন গ্যাস থাকে, O2+, NO+, এইসব আয়নগুলোও থাকে। এবং এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা আবার কমতে থাকে। উষ্ণতা এখানে কমতে কমতে যদি শেষ সীমানায় যাও, মেসোস্ফিয়ারের শেষ সীমানা, সেখানে উষ্ণতা কমে হয়ে যায় প্রায় -92 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে উষ্ণতা কত বললাম? -92 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে রাখবে এই উষ্ণতাটাই বায়ুমণ্ডলের মধ্যে সবচেয়ে কম উষ্ণতা বা সর্বনিম্ন উষ্ণতা, যে কারণে মেসোস্ফিয়ারকে বলা হয় বায়ুমণ্ডলের শীতলতম স্তর, সবচেয়ে ঠান্ডা এই স্তরটা। তো এটা উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা তাহলে কমছে, সেটা হলো উচ্চতা বৃদ্ধির সাথে চাপ কমবে, আগেও বলেছি। মেসোপজ, হ্যাঁ, যেমন ট্রপোস্ফিয়ারের শেষ সীমানা ছিল ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমানা ছিল স্ট্র্যাটোপজ, তেমনইভাবে মেসোস্ফিয়ারের শেষ স্তর বা শেষ অংশ, যেটা থার্মোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের সংযোগস্থল, যেখানে উচ্চতার পরিবর্তনে উষ্ণতার কোনোরকম পরিবর্তন হয় না, তাকেই বলা হয় মেসোপজ। সেখানে উষ্ণতা থাকে -92 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আমরা চলে যাব পরের স্তরে, অর্থাৎ চতুর্থ স্তর, যেটার নাম থার্মোস্ফিয়ার। এটা আমরা একটু আগে যে তৃতীয় স্তরটা বলেছিলাম 85 কিলোমিটার পর্যন্ত। তো এই 85 কিলোমিটার থেকে শুরু করে মোটামুটি 500 কিলোমিটার পর্যন্ত, তাহলে দেখছো অনেকটা জায়গা জুড়ে এই স্তরটা বিস্তার করে রয়েছে। এই স্তরটা হলো থার্মোস্ফিয়ার। এর উষ্ণতা মনে রাখবে এখানে আবার উষ্ণতা বাড়তে থাকে, কারণ কসমিক রে ও অন্যান্য রশ্মিগুলো এখানে শোষিত হয়, আর এই শোষিত হওয়ার কারণে এখানে উষ্ণতা অনেক বাড়ে। এই বাড়তে বাড়তে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছে যায়। বোঝার চেষ্টা করো যে থার্মোস্ফিয়ারে বিভিন্ন যে উপাদানগুলো আছে, তারা বায়ুমণ্ডল মানে মহাকাশ থেকে বা সূর্য থেকে এরকম বিভিন্ন জায়গা থেকে আসা যে কসমিক রে বা অন্যান্য রশ্মিগুলো শোষণ করছে, তার জন্য উষ্ণতা অনেকটাই বেড়ে যাচ্ছে এবং প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে। এখানে বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা হয়ে গিয়েছে এবং এই পাতলা হয়ে যাওয়ার জন্য এখানে আলোর বিক্ষেপণ হয় না, যে কারণে আমরা এখানে আর আকাশের রং নীল দেখব না, বরং আকাশের রং দেখব কালো। এর স্তরের মধ্যে একটা অংশে থাকে যেখানে বিভিন্ন অণুগুলো আয়নিত হয়ে থাকে, মানে সব আয়ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, অণু অবস্থায় নেই, মানে আণবিক অবস্থায় নেই। তাই ওই অংশকে বলা হয় আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। হ্যাঁ, আমরা ধরে নাও একটা রেডিওতে গান শুনছি, আসলে রেডিও স্টেশন থেকে কোনো একটা গান বা খবর যখন ছেড়ে দেয়, সেইটা তরঙ্গের আকারে গিয়ে এই আয়নোস্ফিয়ার, যেটা থার্মোস্ফিয়ারের একটা অংশ, সেখান থেকে প্রতিফলিত হয়ে আসছে তোমার ওই রেডিওতে, আর তুমি রেডিওতে গান শুনছো বা খবর শুনছো। তাহলে এই বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথায়? না আয়নোস্ফিয়ারে। এছাড়াও এই আয়নোস্ফিয়ারেই মেরুজ্যোতি দেখা যায়। হ্যাঁ, সুমেরু আর কুমেরু এই দুটো মেরু অঞ্চলে আমরা জানি 6 মাস দিন আর 6 মাস রাত হয়। এই যে 6 মাস রাত, এই সময় কিন্তু আকাশে একটা আলোর আভা দেখতে পাওয়া যায়, যেটাকে মেরুজ্যোতি বলা হয়। এই মেরুজ্যোতিটা তৈরি হয় কিন্তু ওই আয়নোস্ফিয়ার স্তরেই। তাহলে আমরা এভাবে থার্মোস্ফিয়ার সম্পর্কে কমপ্লিট জানলাম। এবারে আমরা জানব পরের স্তর সম্পর্কে, যেটা বায়ুমণ্ডলের 5টা স্তরের মধ্যে শেষ স্তর, তার নাম এক্সোস্ফিয়ার।
বিস্তার এটাই 500 কিলোমিটার থেকে মোটামুটি ভালো অস্তিত্ব বোঝা যায় 1000 কিলোমিটার পর্যন্ত। এবং এখানে উষ্ণতা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের তুলনায় আরও বেশি। এখানে মূলত হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস থাকে। তো কি বললাম ছোট ছোট করে, যে এর বিস্তারটা থার্মোস্ফিয়ারের পর থেকে অর্থাৎ 500 কিলোমিটার পর থেকে মোটামুটি 1000 কিলোমিটার পর্যন্ত এর অস্তিত্বটা ভালোভাবে বোঝা যায়, তারপরে খুব পাতলা হয়ে যায়। এখানে উষ্ণতা আরও বেড়ে যায়, থার্মোস্ফিয়ারের থেকেও বেশি হয়ে যায়, মানে 1200 ডিগ্রির থেকেও উপরে উষ্ণতা হয়ে যায়। এখানে উপাদান থাকছে হাইড্রোজেন আর হিলিয়াম। আমাদের পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলে যে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ ছেড়ে রাখা হয়েছে বা মহাকাশ স্টেশন আছে, এগুলো আসলে কিন্তু এই এক্সোস্ফিয়ার স্তরেই স্থাপন করা হয়। তো আমরা এভাবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে জানলাম। এবারে কিন্তু আমাদের একটু তুলনামূলক আলোচনা করতে হবে, যেমনটা আমরা দেখে এসেছি উষ্ণতার পরিবর্তনের গল্পে। মনে আছে নিশ্চয়ই, আমরা ট্রপোস্ফিয়ারে কী বলেছিলাম? উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বাড়তে থাকে। এখানে একটা লেখচিত্রের মাধ্যমে বিভিন্ন স্তরে কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের ভূপৃষ্ঠ যেখানে গড় উষ্ণতা প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এখানে আছে ধরে নাও। এবারে উচ্চতা যখন বাড়ে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কমতে থাকে বলে আস্তে আস্তে এভাবে গ্রাফটা এদিকে এলো, এবং আমরা ট্রপোস্ফিয়ারে যদি শেষ সীমানে যাই সেখানে উষ্ণতা মোটামুটি -56 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসে। এবং তারপরে এই ট্রপোপজ, যেটা উচ্চতা পরিবর্তনে উষ্ণতার আর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে ওই সেই -56 ডিগ্রি সেন্টিগ্রেডটা রয়েছে। তারপরেই আসে দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। সেখানে আমরা আগেই বলেছি উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বাড়তে থাকে। উষ্ণতা দেখতে পাচ্ছ বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে এটা প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানায় উষ্ণতা পাচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের যে সংযোগস্থল, যার নাম স্ট্র্যাটোপজ, সেখানে বলে এসেছি যে উচ্চতা পরিবর্তনে উষ্ণতার আর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই অঞ্চল জুড়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকে। এরপরে আসছে মেসোস্ফিয়ার, আবার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমতে থাকে বলে গ্রাফটা আবার দেখছো এদিকে চলে এলো। এবং উষ্ণতা কমতে কমতে যেটা আসে সেটা মোটামুটি -92 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা আগেও বলেছি বায়ুমণ্ডলের সবচেয়ে কম উষ্ণতা। এবং মেসোপজ যেখানে উচ্চতার পরিবর্তনে উষ্ণতার আর পরিবর্তন হয় না, সেটা ওই -92 ডিগ্রি সেন্টিগ্রেডেই আছে। এরপরে থার্মোস্ফিয়ার, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ব্যাপক হারে বাড়তে থাকে। আমাদের এখানে মোটামুটি 110 পর্যন্ত দেখানো হয়েছে। আমরা তো জানি 85 পর থেকে এবার সেই 500 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার আছে, যেখানে উষ্ণতা বাড়তে বাড়তে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছে গিয়েছে, আর তার বাইরে আরও বেশি উষ্ণতা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কীভাবে পরিবর্তন হচ্ছে, একবার বাড়ছে একবার কমছে। একটু মাথায় রাখবে, ট্রপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার এই দুটো অংশে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে, বাকি অংশগুলোতে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে। এবারে আমরা যে স্তরগুলো নিয়ে আলোচনা করেছি অ্যাট এ গ্ল্যান্স, তাদের সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখে রাখবো। যেমন ট্রপোস্ফিয়ার, তাহলে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 12 কিলোমিটার, স্ট্র্যাটোস্ফিয়ার 12 থেকে 45, মেসোস্ফিয়ার 45 থেকে 85, থার্মোস্ফিয়ার 85 থেকে 500, আর এক্সোস্ফিয়ার 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত আছে। এবারে উপাদান, কোথায় কি উপাদান আছে সেটা একটু বলে রাখি। উপাদান যেমন আমরা যে স্তরে বসবাস করি ট্রপোস্ফিয়ার, সেখানে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প আছে মূলত। আর স্ট্র্যাটোস্ফিয়ারে আছে নাইট্রোজেন, অক্সিজেন, O3 মানে ওজোন গ্যাস আছে। মেসোস্ফিয়ারে আছে নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, O2+, NO+ এইসব আয়নগুলো আছে। থার্মোস্ফিয়ার স্তরে O2+, O+, NO+ আয়নগুলো আছে। এখানে অনেক বেশি আয়ন থাকে বলে একটা অংশের নাম আয়নোস্ফিয়ার, আগেও বলে এসেছি। এক্সোস্ফিয়ার, সেখানে মূলত থাকে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস। উষ্ণতার ব্যাপারটা একটু আগেও আমরা বলেছিলাম গ্রাফের মাধ্যমে, আরেকবার তথ্য আকারে দেখে নাও। ট্রপোস্ফিয়ারে তাহলে একেবারে নিচে আছে +15 ডিগ্রি সেন্টিগ্রেড, একেবারে উপরে আছে -56 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা রাউন্ড ফিগারে আমরা -60 বলছি এখানে। তো স্ট্র্যাটোস্ফিয়ার -56 থেকে 0, সেটা রাউন্ড ফিগারে বলে -60 থেকে 0। এখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়লো।
এরপরে এই মেসোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা আবার কমতে থাকবে, সেটা 0 থেকে -100, আমরা বলেছিলাম -92, একটু রাউন্ড ফিগারে ওটা বলছি, -100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কমে গেল। আবার এটা থার্মোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ছে, -100 থেকে বেড়ে 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেল। আর সবশেষে এক্সোস্ফিয়ার, যেখানে উষ্ণতাটা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকেও বেশি। তো এভাবে আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা পরের গুরুত্বপূর্ণ টপিকটাতে চলে যাব, যে টপিকটা হলো পরিচলন স্রোত ও ঝড়, যেখানে আমরা জানবো পরিচলন স্রোত কী, বায়ু প্রবাহ, ঝড় এদের সম্পর্কে। তার আগে একটা ছোট্ট কথা বলি। ধরে নাও একটা পাত্র নিয়েছো, আর এই পাত্রে কিছুটা জল নিয়ে উত্তপ্ত করছো, তাহলে কিন্তু নিচে যে জল আছে সেই জলটা কিন্তু উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং সেই সাথে তার ঘনত্ব কমে যাচ্ছে, মানে হালকা হয়ে যাচ্ছে। এখন উপরে যে জলটা আছে তা তো উষ্ণতা কম, মানে ঘনত্ব বেশি, ভারী। তাহলে উপরে ভারী জল আর নিচে হালকা জল থাকতে পারে কি? থাকতে পারে না। তাই নিচে অপেক্ষাকৃত উষ্ণতা বেশি, ঘনত্ব কম, হালকা জলটা উপরে চলে আসবে, আর উপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী জলটা নিচে নেমে আসবে। যে জলটা নিচে নেমে এলো সেই জলটা এবারে উষ্ণতা বাড়তে থাকে, এখানে তাপ গ্রহণ করে। তার উষ্ণতা যখন আরও বেশি হয়ে যাচ্ছে, সে কিন্তু আরও হালকা হয়ে যাচ্ছে, তখন আবার সে উপরে উঠছে, আর উপরের অপেক্ষাকৃত ঠান্ডা বা কম উষ্ণতার ভারী জলটা নিচে নেমে আসছে। এভাবে জলের মধ্যে একটা সাইক্লিক অর্ডারে নিচের জল উপরে, উপরের জল নিচে নামতে থাকছে এবং ক্রমশ পুরো জলটা উত্তপ্ত হয়ে উঠছে বা সব অংশ গরম হয়ে যাচ্ছে। এটাকেই পরিচলন স্রোত বলে। তাহলে যে কোনো তরল, জল কেন, যে কোনো তরল এভাবেই উত্তপ্ত হয়। সেখানে কী হচ্ছে, নিচে থাকা সবচেয়ে বা সেখানে কি থাকছে, নিচে থাকা যে জল বা তরল সে অনেক বেশি উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে হালকা হয়ে যাচ্ছে এবং উপরে উঠে আসছে। উপরে অপেক্ষাকৃত কম উষ্ণতার ভারী তরলটা নিচে নেমে আসছে। এভাবে পরিচলন স্রোত তৈরি হচ্ছে। আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হয় কিন্তু এই একইভাবে। সূর্যের যে কিরণটা আসছে বা সূর্য থেকে যে তাপটা আসছে, সে প্রথমে কিন্তু ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। বায়ুমণ্ডলকে ভেদ করে আসলেও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না, এসে শুরুতে উত্তপ্ত করে ভূপৃষ্ঠকে। প্রসঙ্গত বলে রাখি, সূর্য থেকে যে তাপটা আসে সেটা বিকীর্ণ তাপ। এই বিকীর্ণ তাপ একটা বৈশিষ্ট্য হচ্ছে, যে মাধ্যমের মধ্য দিয়ে যাবে সেই মাধ্যমকে উত্তপ্ত করে না। সূর্য থেকে আসা তাপ এই কারণে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না, উত্তপ্ত করছে তাহলে কি, ভূপৃষ্ঠকে। এবার ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু সে গরম হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে। আর উপরে যে বাতাসটা ছিল, বায়ুটা ছিল, তার উষ্ণতা কম, ফলে সেটা ভারী অপেক্ষাকৃত, সে নিচে নেমে আসছে। এভাবে আবার নিচে নেমে আসার পরে দীর্ঘক্ষণ ভূপৃষ্ঠের সংস্পর্শ থেকে আরও বেশি উত্তপ্ত হয়ে যাওয়া, মানে আরও হালকা হয়ে যাওয়া, সে তখন আবার উপরে উঠবে আর উপরের বাতাসটা নিচে নেমে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি তরল বলো, গ্যাসীয় বলো, তারা সবাই উত্তপ্ত হয় এইভাবে পরিচলন স্রোতের দরুন। পরিচলন কাকে বলে? আসলে তরল আর গ্যাসীয় উপাদানের অপেক্ষাকৃত উষ্ণতর অংশের অণুগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে নিম্নতর অংশে চলে যায়, সেখানে তাপ পরিবহন করে নিয়ে যায়, মানে তাপ সঞ্চালন করে নিয়ে যায়। একে বলা হয় পরিচলন স্রোত। আমাদের এই যে বায়ুমণ্ডলের পরিচলন স্রোত সবসময় চলছে এবং বায়ুর উষ্ণতা সেই কারণে পরিবর্তনও হয়ে চলেছে। কিন্তু যদি একটা অনুভূমিক অংশে দুটো অংশের কথাই বলছি, এক জায়গায় উচ্চচাপ আর এক জায়গায় নিম্নচাপ। নিম্নচাপ আর উচ্চচাপ কীভাবে তৈরি হবে বলে রাখি। যেখানে সূর্যের তাপ অনেক বেশি পড়ছে সেখানে বায়ুমণ্ডল অনেক বেশি হালকা হয়ে যাচ্ছে এবং সেখান থেকে চলে যাচ্ছে। এখানে বায়ু যেহেতু উপরে চলে যাচ্ছে, এখানে বায়ু কমে যাচ্ছে মানে চাপ কমে যাচ্ছে। আর এখানে বায়ু উষ্ণতা একটু কম ছিল, উষ্ণতা কম মানে কিন্তু সেখানে বায়ুর চাপটা একটু বেশি। উষ্ণতা বেশি, চাপ কম, উষ্ণতা কম, চাপ বেশি। তখন এই উচ্চচাপ থেকে বায়ু প্রবাহিত হবে নিম্নচাপের দিকে। তাহলে ভূপৃষ্ঠের উপরে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুর একটা প্রবাহ তৈরি হয়।
একেই বলা হয় বায়ু প্রবাহ। এই প্রবাহ ডিপেন্ড করছে এদের মধ্যে চাপের পার্থক্যের উপরে। চাপের পার্থক্য যত বেশি হবে এই বায়ু প্রবাহের বেগটা তত বাড়বে। যদি খুব বেশি পার্থক্য থাকে তাহলে বায়ু প্রবাহের বেগটা অনেক সময় এতটা বেড়ে যায় যে ঝড় সৃষ্টি হয়। আবার যদি সেটা ঝড়টা অত্যন্ত বিধ্বংসী হয়ে ওঠে তাকে আমরা তখন বলে থাকি টর্নেডো, সাইক্লোন, এরকম নানান রকম নাম দিয়ে থাকি যারা বিধ্বংসী হয়ে ওঠে। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে বায়ুর মধ্যে কীভাবে পরিচলন স্রোত হয়, চাপের পার্থক্যের জন্য কীভাবে বায়ুপ্রবাহ হচ্ছে, আর এই চাপের অত্যাধিক পার্থক্যের জন্য কীভাবে ঝড় সৃষ্টি হচ্ছে সেগুলো জানলাম। আজকের টপিকটা আমি এখানেই শেষ করলাম। ভৌতবিজ্ঞানের আরও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই করো এবং সেই সাথে লেটেস্ট যে ভিডিওগুলো আসে তাদের নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা। ভালো থেকো এবং সুস্থ থেকো।